শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমরা গণিত সাথী চতুর্থ শ্রেণী গণিত সাথী বইয়ের অনুশীলনী একের এই 18 থেকে 32 দাগের অঙ্কগুলো আমরা দেখে নেব। তো অঙ্কগুলো আবার দেখে নিন। আমি এই অঙ্কগুলি সময়কে বাঁচানোর জন্য খাতায় আগে ছকটা করে নিয়েছি। আচ্ছা, এক এক করে অঙ্কগুলো দেখে নিন। প্রথমে 18 অঙ্কটা বলেছে, এক নিযুত ও 5 অযুতের মধ্যে কে বড় এবং কত বড়। আচ্ছা, আমরা এই এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত আমরা লিখে নিয়েছি এই ছকটি। তাহলে বলছি এক নিযুত, এটা তো নিযুত তো বড়, তাহলে এক নিযুত মানে একের পরে এখানে যতগুলো সংখ্যা যতগুলো শূন্য দিয়ে দিব, এটা এক নিযুত। আর তারপর 5 অযুত, অযুত তো এখানে আছে, তাহলে 5 অযুত। এটা লিখে বিয়োগ করে দেবো, তাহলে কে কত বড় বেরিয়ে যাবে। এটা 0 0 0 0, এটা 5 আছে করতে 10, 5 হাতে 1, 1 আছে করতে 10, 9, একে একে মিলে 0। তাহলে এত বড় যে নিযুতটা বড়, নিযুত বড়, নিযুত বড়। উনিশের দাগে অঙ্কটা বলেছে, এক বোতল জলের এত অংশ রাম এবং 0.42 অংশ রাম এবং 0.29 অংশ জ্যোতি ও বাকি অংশ দ্বীপ খেলো। তাহলে দ্বীপ কত অংশ জল খেলো। আচ্ছা, আমরা তো জানি যে সম্পূর্ণ বোতল বা সম্পূর্ণ জল সমান তো এক অংশ, এক অংশ এক, তারপর যদি আমরা শূন্য দিতে পারি, কিন্তু এরা খেলো কত, একে 42 অংশ। এটা আমি দেখো করে নিয়েছি এখানে। ধরি বোতলের সম্পূর্ণ জল আছে সমান এক অংশ, এক অংশ। রাম রাম খেলো 0.42 অংশ, রাম খেলো এত জলের এত অংশ। জ্যোতি খেলো জ্যোতি খেলো 0.29 অংশ। তাহলে রাম রাম ও জ্যোতি মোট জল খেলো, এটা আমরা যোগ করে দেবো। তাহলে 9, 10, 11, 1 হাত থেকে 1, 4, 2, 6, 7 এত অংশ তাহলে জল খেলো। 0.71। আচ্ছা, 100তে আমরা সম্পূর্ণ জল সমান তো এক অংশ বা 100 বা 100, ওটা তো জানি তো। তাহলে 100 হতে 71 থেকে কত বাকি আছে, 29 বাকি আছে। তাহলে রাম মোট জল খেলো এত অংশ। তাহলে দ্বীপ জল খেলো আমরা, আচ্ছা সম্পূর্ণ জল সমান আমরা ধরেছি তো এক অংশ, তাহলে এক থেকে এটা বিয়োগ দেবো। 1 বিযুক্ত 0.71, তাহলে আমরা এটা বিয়োগ দেবো যে 1.00 আর 0.71 বিয়োগ দেবো। 1 আছে করতে 10, 9, 10 হাতে 1, 2, 7, 8, 8 আছে করতে 10, 2 আর হাত থেকে 1, এটা 0। তাহলে 0.29 0.29 অংশ কে খেলো না দ্বীপ খেলো। সম্পূর্ণ যখনই কোনো অঙ্ক থাকবে, সম্পূর্ণ মানে এক আমাকে ধরে নিতে হবে, আর এরপরে কিছু নাই মানে শূন্য দেওয়া যেতেই পারে। 20 অঙ্কটা কি বলেছে, তুমি প্রতিদিন 2 ঘন্টা 30 মিনিট অঙ্ক করো। প্রতিদিন 2 ঘন্টা 30 মিনিট অঙ্ক করো, প্রতি ঘন্টায় তুমি যদি 12টি অঙ্ক করো। আচ্ছা, আমি প্রতিদিন 2 ঘন্টা 30 মিনিট অঙ্ক করি, কিন্তু প্রতিদিনে বলছি আমি 12টি করে অঙ্ক করি। প্রতি ঘন্টায় বলেছি, প্রতি ঘন্টায় 12টি করে অঙ্ক করি, তাহলে এক সপ্তাহে কয়টি অঙ্ক করব। আচ্ছা, এক সপ্তাহ সমান তো 7 দিন। তাহলে যদি 1 ঘন্টায় করে এতটা, তাহলে 7 দিনে এটা গুণ করব, তাহলে মানে এক সপ্তাহে কত কত ঘন্টা অঙ্ক করবে বেরিয়ে যাবে। আর 1 ঘন্টায় করে 12টা, তাহলে এইখানে যত বেড়ে 7 দিয়ে গুণ করি, এটা যত বেড়ে ওর সাথে আমি 12 যদি গুণ করি, তাহলেই আমাদের উত্তর চলে আসবে। তো এটাই আমি খাতায় লিখে নিয়েছি। আচ্ছা, আমি
আমি এক দিনে অঙ্ক করি 2 ঘন্টা 30 মিনিট, একদিনে অঙ্ক করি 2 ঘন্টা 30 মিনিট। তাহলে এক সপ্তাহে বলছি কতগুলো অঙ্ক করবো, তাহলে এক সপ্তাহে অঙ্ক করবো তাহলে 7 গুণিত এই 2 ঘন্টা 30 মিনিট। তো এটা আমি গুণটা করে নিচ্ছি, এখানে 0, 7 3 21 21 লিখে নিচ্ছি আমি এত মিনিট, আর 7 দুগুণে 14, তাহলে 14, আমি 7 দিনে 14 ঘন্টা 210 মিনিট। আচ্ছা মিনিটটাকে আমি ঘন্টায় নিয়ে যাবো, তাহলে কি করবো আমি 14 ঘন্টা এটা 60 প্লাস 60, 60 দুগুণে 120, 3টে 60, 318, 180, 38, এগুলো যোগ করলে আমার হচ্ছে 210 মিনিট। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এখানে আমার 3 ঘন্টা বেড়ে আছে 30 মিনিট, তাহলে 14 15 16 17 17 ঘন্টা 30 মিনিট, 17 ঘন্টা আমি 30 মিনিট অঙ্ক করছি। 17 ঘন্টা 30 মিনিট আমি অঙ্ক করলাম মোট। আর 1 ঘন্টায় যদি আমি 12টি করি তাহলে 17 ঘন্টায় কতটা করবো, এটা গুণ করলে হয়ে যাবে। আচ্ছা না হলে সোজা হিসাব, যে 1 ঘন্টায় আমি 12টা অঙ্ক করছি, তাহলে 17 ঘন্টা নিশ্চয়ই বেশি হবে। আর 30 মিনিট মানে তো 1 ঘন্টার অর্ধেক, তাহলে 1 ঘন্টায় যদি 12টি অঙ্ক করি তাহলে 30 মিনিটে নিশ্চয়ই আমি 6টা করবো। ঠিক, এটা গুণ করলে তাহলে 1 ঘন্টায় অঙ্ক করি, এই 17 17টা গুণ করে দেবো। এক ঘন্টায় অঙ্ক করে তো তাহলে 17 ঘন্টায় অঙ্ক করি 17 × 12, এটা গুণ করে দেবো। তাহলে 17 দুগুণে 34, আর 17কে 17, এটা 4, 7 3 10 হাত থাকে 1 2, 200, এখানে হচ্ছে 204। আর এই যে 30 মিনিট আছে, 30 মিনিট 1 ঘন্টা যদি 12টা অঙ্ক করে তাহলে 30 এর অর্ধেক হয়ে গেলো, এখানে 30 মিনিট 1 ঘন্টার অর্ধেক, আর 12 অর্ধেক 6, আর 6 যোগ করে দেবো। তাহলে 204 প্লাস 6 সমান 210টি অঙ্ক করবে, 10টি অঙ্ক করবে বা করবো এখানে। বেশ, নেক্সট কি বলেছি, সীমা মায়ের কাছ থেকে 15 টাকা নিয়ে বাজারে গেল। বাজার গিয়ে 5 টাকা 50 পয়সা দিয়ে এক দিস্তা কাগজ ও 8 টাকা 75 পয়সা দিয়ে 8 টাকা 75 পয়সা নয় 75 পয়সা দিয়ে একটি বই কেনার পর বাকি টাকা মাকে ফেরত দিল। সে মাকে কত টাকা ফেরত দিল? আচ্ছা, তার কাছে ছিল 15 টাকা, সে খরচ করেছে কত, এই 5 টাকা 50 পয়সা আর 7 টাকা 75 পয়সা খরচ করেছে, এই 8 টাকা 75 পয়সা। তাহলে এই দুটো যোগ করে যোগফল যত হবে ওই 15 থেকে এটা বিয়োগ দিলেই মাকে ফেরত দিয়েছে ওটা বেরিয়ে যাবে। তাহলে এটা আমি সমাধানটা করে রেখেছি। আচ্ছা, মোট টাকা হচ্ছে 15 টাকা। এক দিস্তা কাগজের দাম কত আছে, 5 টাকা, 5 টাকা 50 পয়সা। তাহলে এক দিস্তা কাগজের দাম এক দিস্তা কাগজের দাম 5 টাকা 50 পয়সা, আর একটি বইয়ের দাম আছে 8 টাকা 75 পয়সা, 8 টাকা 75 পয়সা। তাহলে সীমা খরচ করলো, তাহলে এটা আমরা যোগ করে দেবো। তাহলে এইখানে যোগ করলে হবে 5, 7 5 12 2 হাতে 1, 8 5 13 আর 14। তাহলে 14 টাকা 25 পয়সা সে খরচ করলো, আর সে 15 টাকা নিয়ে বাজার গিয়েছিল। তাহলে তার কাছে এখন কত আছে না, এই 14 টাকা 25 পয়সার সঙ্গে কত যোগ করলে 15 হবে, 75 যোগ করবো, 0.75। তাহলে বিয়োগ দেবো আমরা যে 15 দেন, তাহলে সীমা মাকে ফেরত দিবে যে 15,000, এই টাকাটা ছিল ওর কাছে, সে খরচ করলো 14 টাকা 25 পয়সা। তাহলে বিয়োগ করলে কত হবে, এটা 5 হাতে 1 3 7 8 মিলে যাবে, হাতে 1 5, তাহলে 0.75 টাকা মাকে ফেরত দিবে, সীমা মাকে ফেরত দিবে সমান এত টাকা।
সীমা মাকে ফেরত দিবে সমান এত টাকা। নেক্সট 22-এর কি বলেছিল, বাবা এত টাকা তোমাকে দাদাকে ও দিদিকে ভাগ করে দিলেন, তোমার থেকে দাদা 100 টাকা বেশি এবং দিদি 75 টাকা বেশি পেল, কে কত টাকা পেল? আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোতে এক্স ধরে করাটাই বেটার হবে। তো এক্স ধরে অঙ্কটা তোমাদেরকে শিখতেই হবে, না হলে একটু কঠিন হবে অঙ্কগুলো। তো আমি এটা এক্স ধরে করেছি, একটু বুঝে নিন অঙ্কটা। আচ্ছা, ধরি বাবা আমাকে 1 টাকা দিয়েছে, আমাকে 1 টাকা দিয়েছে, বাবা এত টাকা তোমাকে এত টাকা দাদাকে ও দিদিকে ভাগ করে দিল। আচ্ছা, এত টাকা তোমাকে দাদাকে ও দিদিকে ভাগ করে দিল, তাহলে এই 1075 টাকা আমাদের তিনজনকে ভাগ করে দিয়েছে। তাহলে কার কাছে কত টাকা আছে এটা তো বলে দেওয়া নেই, কিন্তু কি বলেছে যে তোমার থেকে দাদা 100 টাকা বেশি পেল। তাহলে আমি যদি 1 টাকা পাই, তাহলে আমার থেকে দাদা পেয়েছে আমার থেকে 100 টাকা বেশি, তাহলে আমি তো 1 টাকা পেয়েছি, তাহলে আমার থেকে দাদা 100 টাকা আবার বেশি পেল। এই টাকাটা তাহলে পেল দাদা বেশি, ও দিদি 75 টাকা বেশি পেল। আমি তো 1 টাকা পেয়েছি, তাহলে আমি এক্স প্লাস 75, এই টাকাটা পেল দিদি। আমি যদি 1 টাকা পাই, তাহলে আমার থেকে যদি 100 টাকা বেশি পাই, তাহলে দাদা পেয়েছে এক্স প্লাস 100 আর দিদি পেয়েছে 75 টাকা বেশি, মানে এক্স প্লাস 75। ঠিক আছে, তাহলে শর্তানুসারে এই যে এই টাকাটা আর এই টাকাটা তিনজনের টাকাটা যোগ করলেই তো আমার এখানে 175 টাকা, এই টাকাটা তো আমাদেরকে দিয়েছিল তিন ভাই বোনকে। ঠিক শর্তানুসারে আমরা এটাই লিখবো, শর্তানুসারে মানে সমান সমান। তাহলে এক্স প্লাস, এটার যোগ করবো এক্স প্লাস 100 যুক্ত এক্স প্লাস 75। এই তিনজনের তিন ভাই বোনের টাকা যোগ করলে বলছে আমাদেরকে 1050 টাকা দিয়েছিল, 1075 বলে 1075 টাকা দিয়েছিল। তাহলে একটু সমাধানটা একটু দেখে নিন, যদিও ফোরের পক্ষে অঙ্কগুলো একটু কঠিন হচ্ছে, কিন্তু শিখতেই হবে আমাদের। আচ্ছা, আমি প্রথমে কি করব, এখানে যদি মাঝে একটা সমান থাকে তাহলে বাদ দেবো, বাদ দিয়ে একটু কমা দেবো। এই ব্রেকেটগুলো প্রথম আমি তুলে দেবো, তাহলে এক্স প্লাস 100 প্লাস এক্স প্লাস 75 সমান 1075। বা এখানে কতগুলো এক্স আছে, 1 2 তিনটা এক্স যোগ করলে হবে 3x, 3x প্লাস 100 আর 75 175 175 আর দিকে সমান 1075 আছে। বা এখানে আছে, তাহলে 3xটা আমরা রেখে নেব। এই যদি এটা তো সমানের এই দিকে যেটা সাইন থাকে যদি এই দিকে নিয়ে যায়, তাহলে এই সাইন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এদিকে সব পাল্টে যায়। এটা এটা ধরো নদীর থেকে ওই দিকে যাই পেরাবে, সাইনগুলো পাল্টে যায়। তাহলে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এইখানে আছে 175 প্লাসে, তাহলে এদিকে 175 মাইনাস হয়ে যাবে, তাহলে 1075 বিযুক্ত 175। বা এখন তিনটার সাথে কি আছে, গুণ আছে, সবসময় আমরা এক্স এর মান বের করব। এই বাম দিকে সবসময় আমরা এক্স রাখবো, এক্স ওয়াই যেটা চল থাকবে সেটা রাখবো, কিন্তু বাকি সংখ্যাগুলো রাখবো না। তাহলে এখানে শুধু এক্স এর মান বার করব, এক্স সমান এখানে কি আছে, এর সাথে গুণ আছে, তাহলে গুণ থাকলে ওই দিকে কি হবে, ভাগ হবে। তাহলে ভাগ যদি হয়, এটা বিয়োগ করি আমরা, 5 আছে করতে, 5 5 মিলে গেল 0, সাথে সাথে মিলে গেল 0, 1 আছে করতে 10, মানে তাহলে 900 হলো, 900 ভাজিত এই এই দিকে যেহেতু গুণ আছে, তাহলে এই দিকে পাল্টে গেলে ভাগ হবে, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 3
ত্রিশে 90, 3 ত্রিশে 90, 8 শূন্য 300 টাকা। তাহলে 1 সমান 300 টাকা। আর 1 সমান কি ধরেছিলাম, যে আমাকে টাকা দিয়েছিল, যে বাবা আমাকে ধরি 1 টাকা দিয়েছিল, তাহলে আমাকে দিয়েছে 300 টাকা, 100 মান তো 300 টাকা বেরোলো। আর দাদাকে দিয়েছে, তার সাথে আবার 100 যোগ করে দেবো, 300 আর 400। আর দিদিকে দিয়েছে 1 + 75, তাহলে 375। ঠিক ওটাই লিখে নেব। আচ্ছা, আমাকে দিয়েছে আমাকে দিয়েছে 300 টাকা, আর দাদাকে দিয়েছে আমার তো 300 টাকা, দাদাকে 100 টাকা বেশি, সমান 400 টাকা। দিদিকে দিয়েছে, আমাকে তো 300 টাকা দিয়েছিল, তার থেকে দিদিকে 75 টাকা বেশি দিয়েছিল, তাহলে হবে 375 টাকা। ব্যাস। নেক্সট কি আছে, এক একটি রেলওয়ে ওয়াগন 17 টন কয়লা বহন করতে পারে। এত টন কয়লা বহন করতে পারে। এত টন কয়লা বহন করতে এরকম কটি ওয়াগন লাগবে। আচ্ছা, এটা সরাসরি ভাগ করে দিলেই হবে, যে 1 টন সমান 1000 কিলোগ্রাম বা কিগ্রা। আচ্ছা, এটা সরাসরি ভাগ করে দিলেই হয়ে যাবে। মোট কয়লা আছে 680 টন, আর একটি রেলওয়ে ওয়াগন কয়লা বহন করতে পারে কত, 17 টন কত আছে এখানে, 17 টন বহন করতে পারে, 17 টন। তাহলে রেলওয়ে ওয়াগন লাগবে, তাহলে এর দিয়ে ভাগ করলে সরাসরি, তাহলে 17 দিয়ে আমরা এটা ভাগ করব, 680। তাহলে 17 করে যদি নামতা বলি, 17 দুগুণ 34, 17 3 এখানে 17 4 68, 17 যদি 4 দিয়ে গুণ করি, 4 7 28, 8 হাত থেকে 2, 4 কে 4 আর 2 6, 68, 8 শূন্য দিলাম, ওটা শূন্য দিয়ে দিলাম, তাহলে 80 টন। তাহলে রেলওয়ে ওয়াগন লাগবে 80 টন, মানে রেলওয়ে ওয়াগন লাগবে যেমন 80টি। 80টি যদি রেলওয়ে ওয়াগন হয়, তাহলে আমার এই যে এত কুইন্টাল টন কয়লা আমার স্থানান্তরিত হবে এক জায়গা থেকে অন্য জায়গা। আচ্ছা, নেক্সট কি বলেছি, একটি ঘড়ি ও 6টি কলমের মোট দাম। একটি ঘড়ি ও 6টি কলমের মোট দাম হচ্ছে 1800 টাকা। যদি একটি কলমের দাম 70 টাকা হয়, তাহলে ঘড়িটির দাম কত। আচ্ছা, ঘড়ি কটা আছে, একটি ঘড়ি ও 6টি কলমের দাম। আচ্ছা, এখানে কলমের দাম বলেছি। আচ্ছা, একটি কলমের দাম যদি 70 টাকা হয়, কটি কলম কিনেছি, 6টি কলম, তাহলে 6টি কলমের দাম হবে, প্রথমে 6-এর সাথে এটা গুণ করব, গুণ করে যত হবে, আর বলছি একটি ঘড়ি, তাহলে ঘড়ির দাম কত হবে, এইটাতে এই 6 থেকে এটা গুণ করব, গুণ করে যেটা হবে এই এই 1800 টাকা থেকে এটা যদি বিয়োগ দিই, তাহলে আমার একটি ঘড়ির দাম বেরিয়ে যাবে। এটাই করব আমরা। আচ্ছা, একটি ঘড়ি ও 6টি কলমের মোট দাম আছে 1800 টাকা। 1800 টাকা। একটি কলমের দাম আছে 70 টাকা, তাহলে 6টি কত হবে, 6টির দাম নিশ্চয়ই বেশি হবে, তাহলে 6 দিয়ে গুণ করবো, 6 7 42, 420 টাকা। তাহলে ঘড়ির দাম কত হবে, আমাদের মোট তো 1800 টাকা, 1800 টাকার থেকে যদি আমি 420 টাকা বাদ দিই, তবেই তো আমি ঘড়ির দাম পেয়ে যাব। তাহলে 1800 বিযুক্ত 420, 6 7 42, 420, এটা যদি আমরা বাদ দিই, তাহলে এইখানে 0 0 মিলে গেলে 0, 2 আছে করতে 10, 8 10, 7 থেকে 5, 4 একে 5 আছে করতে 8, 5 3 8, আর 1 1380 টাকা। তাহলে একটি ঘড়ির দাম হচ্ছে 1380 টাকা।
আচ্ছা, পরে অঙ্ক কি বলেছি, একটি সুস্থ মানুষের দেহে 20 ভাগের 12 ভাগ জল থাকে, 20 ভাগের মধ্যে 12 ভাগ জল থাকে। এই যে আমরা এই আগে দিয়ে পড়লাম যেটা, যে ভাগের যে 20 ভাগের 10 ভাগ এরকম বলেছি, যে 20 ভাগের 12 ভাগ জল থাকে, তাহলে কত অংশ আছে এটা ভগ্নাংশে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ভগ্নাংশে মানে ওই লঘিষ্ঠ আকারে লভর মানে ছোট করে, সব থেকে ছোট প্রকাশ করতে হবে। এর 12 ভাগ, তাহলে এটা 4 দিয়ে কাটাকাটি, 4 3 12 আর 4 5 20, তাহলে কত অংশ হলো 3/5 অংশ। 3/5 অংশ, এটাই হলো অ্যান্সার। দুটি সংখ্যার সমষ্টি যদি এত হয় এবং একটি সংখ্যা এত হলে অপরটি কত হবে। আচ্ছা, দুটি সংখ্যার সমষ্টি আমরা সাপোজ ধরলাম, দুটি সংখ্যার সমষ্টি যদি 5 হয়, মানে দুটি সংখ্যার যোগফল যদি 5 হয়, একটি সংখ্যা যদি বলে দেওয়া হয় 3, তাহলে অপরটি কি হবে, না 2 হবে। 5 থেকে 3 বিয়োগ দিলে 2। সেই তেমনি এটাকেও, যে দুটি সংখ্যার সমষ্টি দিয়ে আছে তো এবং একটি সংখ্যা দিয়ে আছে, তাহলে অপর সংখ্যাটি, এই সংখ্যাটি থেকে এটা বিয়োগ দিলে অপর সংখ্যাটি বেরিয়ে যাবে। তো সমাধানটা দেখে নিন, যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দুটি সংখ্যার যে 28.6, দুটি সংখ্যার সমষ্টি আছে 228.6 এবং একটি সংখ্যা দিয়ে আছে 88.287। এগুলোতে কিছু নেই মানে শূন্য দিতে পারি, আমি শূন্য বসিয়ে দিই। তাহলে দুটি সংখ্যার সমষ্টি, তাহলে অপর সংখ্যাটি হবে, এটা বিয়োগ করলেই হবে, অপর সংখ্যাটি সমান, তাহলে 7 আছে করতে 10, 3 10 হাতে 1, 8 একে 9 আছে করতে 10, একে হাতে 1, 3 2 একে 3 আছে করতে 6 3, আর 8 মিলে গেলে 0, 8 আছে করতে 12, 8 4 12, হাত থাকে 1 1 1 আছে করতে 2 1, তাহলে অপর সংখ্যাটি হলো সমান এত। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 60 বছর। আচ্ছা, সমষ্টি মানে বাবা এবং ছেলের যে মোট বয়স দেওয়া আছে, মানে যোগফলে দেওয়া আছে 60 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে মানে পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে পিতা ও পুত্রের বয়স কত। তাহলে এটা আমরা ধরে নেবো যে আমাদের তো বলে দেওয়া নেই যে কার বয়স কত। তাহলে যদি ধরি পিতার বয়স ছিল 100 বছর, তাহলে পুত্রের বয়স ছিল যে 60 থেকে, তো এটার যোগফল, তাহলে 60 থেকে 100 বিয়োগ যাবে, তবে তো পুত্রের বয়স। আর 10 বছর আগে নিশ্চয়ই কম হবে, তো এটা একটু দেখে নাও। ধরি আচ্ছা, এখানে পুত্রের বা পিতার যে কোনোটা বয়স ধরলেই হয়। ধরি পুত্রের বয়স সমান 100 বছর, 100 বছর হয়, তাহলে পিতার বয়স নিশ্চয়ই বেশি হবে, তাহলে বেশি মানে ওই 60 থেকে আমি এক্স বাদ দেবো। দুজনের বয়স তো 60। ধরো যদি দুটো সংখ্যার সমষ্টি যদি বলে দেওয়া থাকে 10, আচ্ছা একটি সংখ্যা যদি এক্স হয়, তাহলে অপরটি কত হবে, না 10 মাইনাস এক্স, 10 মাইনাস এক্স, আর এক্সের মান যদি 5 হয়, তাহলে অপর সংখ্যাটি 5 হবে নিশ্চয়ই। এইভাবে করতে হবে। তাহলে 10 বছর আগে পুত্রের বয়স ছিল। আচ্ছা, এখন যদি ওর 100 বছর হয়, তাহলে 10 বছর আগে নিশ্চয়ই কম ছিল, 10 বছর আগে তো বয়স কম হবে। তাহলে বয়স কম মানে যে এক্স বিযুক্ত 10, কম মানে কম। তাহলে 10 বছর আগে পিতার বয়স নিশ্চয়ই কম ছিল, তাহলে এর থেকে যে 60 এখন তো আছে 60 মাইনাস এক্স, তার থেকে আরও 10 বিয়োগ যাবে, তাই তো। তাহলে এটা কী হবে, তাহলে 10, যদি 60 থেকে যদি 10 বিয়োগ করা হয় 50 হবে, 50 বিযুক্ত এক্স, তাহলে এর বয়স ছিল এত বছর, এত বছর। তাহলে শর্তানুসারে এটাই আমরা করব, যে শর্তানুসারে কি বলছে, যে এই যে 10 বছর আগে এই পিতার বয়সটা পুত্রের বয়সের 3 গুণ ছিল, পুত্রের বয়সের 3 গুণ ছিল, তাহলে এটা যেটা যদি আমি করি এক্স মাইনাস 10, এই এই বয়সটা ছিল যে 50 বিযুক্ত এক্স, মানে বাবার বয়স, এই ছেলের বয়সটা এই বাবার বয়স থেকে 3 গুণ কম ছিল, মানে এর থেকে 3 গুণ বেশি ছিল বাবার বয়স। আর শর্তানুসারে মানে কি, সমান সমান। তাহলে আমাদেরকে যখন এটা সমান করব, তখন বাবার বয়সটা যদি আমি পুত্রের দিকে দিয়ে দিই, তাহলে সমান হয়ে গেল। শর্তানুসার মানে সমান সমান, ঠিক। এখন এটা আমরা সমাধান করব। এটা গুণ করলে 3x মাইনাস 3×10 সমানটা 50 বিযুক্ত এক্স,
এই ব্র্যাকেট আছে মানে এটা এর সাথে ইনটু আকারে আছে, আর এটা কিছু না, ব্র্যাকেটটা তুলে দিলাম। বা এখানে 3x সমান, আচ্ছা এইদিকে প্লাস আছে সমানে যদি এইদিকে আসে তাহলে কী হবে, এটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এক্স করলাম। এখানে 50 আছে, এটা মাইনাস আসছে সমানের দিকে মাইনাস, তাহলে সমানের দিকে গেলে কী হবে, প্লাস হবে, প্লাস 30। মানে মনে রাখবে যদি সব সময় সমান থাকে, সমান এইদিকে যদি প্লাস থাকে তাহলে এই দিকে সমানের দিকে ফিরে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর যদি ভাজিতে থাকে তাহলে এদিকে গেলে গুণ হয়, আর এখানে যদি গুণ থাকে তাহলে সমানের দিকে গেলে মাইনাস হয়। এই ছকটা জানতে হবে। তাহলে বা 3 আর 1 4, 4x সমান 50, 4 সূত্র 80, 4 সূত্র 80 বা এক্স সবসময় সবসময় তো সবসময় আমাদের এক্স এর মান বের করতে হয়, তাহলে এক্স সমান কি করব, এটা 80, 80 এটা এদিকে গুণ আছে তাহলে এদিকে ভাগ হবে, তো এই যে গুণ থাকলে এখানে লিখে নে, গুণ থাকলে ভাগ হবে, তাহলে ভাগ হচ্ছে 4, তাহলে 4 গুণাং 80। তাহলে এক সমান কি ধরেছিলাম, এক সমান ধরেছিলাম পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স হচ্ছে 20 বছর। পুত্রের বয়স যদি 20 হয় তাহলে পিতার বয়স কত হবে, না এইখান থেকে আমি 60 থেকে 20 বাদ দিলে 40 বছর, তাহলে 40 বছর। এই পুত্রের বয়স হলো, পুত্রের বয়স 20 বছর, আর পিতার বয়স 60 বিযুক্ত 20 সমান 40 বছর। এই অঙ্কগুলো এক্স ধরেই করতে হবে, না হলে সমস্যা, না হলে সমাধান করাই যাবে না। আচ্ছা পরের অঙ্ক নেক্সট 28 কি বলছি, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এত, এবং একটি সংখ্যা এত হলে অপরটি কত, এটা সরাসরি এটা দিয়ে ভাগ করলেই হবে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি সরাসরি ভাগ করবো আমরা। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তো একটি সংখ্যা দেওয়া আছে, কত আছে একটি সংখ্যা, 4 5 6, 4 5 6, 4 5 6, তাহলে অপর সংখ্যাটি আমরা ভাগ করব। যে দুটি সংখ্যার গুণফল যদি এত দেওয়া থাকে, একটি সংখ্যা দেওয়া, অপর সংখ্যাটি এটা দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে 4 5 6 দিয়ে আমরা ভাগ করব, 3 5 9 7 8 4, এটাকে আমরা ভাগ করব। আচ্ছা অঙ্কটা তো এখানে ধরবে না। আচ্ছা এই সংখ্যাটাকে আমি প্রথমে, আচ্ছা প্রথম 3টা সংখ্যা ধরলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে 4টে সংখ্যা ধরবো। তাহলে 4টে সংখ্যা ধরলে হচ্ছে 1 10 শত হাজার, 3,500 হচ্ছে মানে 3,500, তাহলে এর সাথে গুণ করবো যাতে আমার 3,500 কাছাকাছি যায়। তাহলে 7 যদি 4 আছে, 4 7 28, আর এদিকে মোটামুটি হয়ে যাবে, তাহলে 7 দিয়ে গুণ করি আমি প্রথমে। তাহলে 7 7 6 42 2, 7 6 42 7 থেকে 7 7 5 35 36 37 38 39, 39 আচ্ছা এটা ভুল করলাম, 39 9 হতো, 39 9 হাতে আবার 3, আর 4 7 28 29 30 31, ঠিক আছে। এখন 5, তাহলে 9 9 মিলে 0। এই ভাগশেষটা সবসময় ভাজক থেকে কমই হতে হবে। তারপরে এটা এখন 8এর সংখ্যা নামিয়ে দিই, 8, এখন মোটামুটি হয়ে গেল 4000। তাহলে যদি আমি 8 করি, 8 5 40, না 8 4 32 হয়ে যাবে, তাহলে 8 8 8 6 6 8 48 8 হাতে 4, 8 5 8 5 40 আর 4 44, 4 হাত থেকে 4, 8 4 32 33 34 35 36, 36, তাহলে বিয়োগ করলে 0 1, এটা কত হচ্ছে 4 4 410, এর থেকে নিশ্চয়ই কম হলো এটা। তারপরে 4টা নামিয়ে দেবো, এখন 41, মোটামুটি 8 9 খাওয়ালেই চলে যাবে। যদি 9 খাওয়াই, 9 5 45, আর এদিকে হাতে ছিল 5, 45 5 50 0, হাতে থাকে আর 5, আর 9 4 4 9 36, আর
36 আর 5 ছিল 34, 37, 38, 39, 40, 41 মিলে গেল। তাহলে আমাদের উত্তর কত হলো না, অপর সংখ্যাটি হলো সমান, অপর সংখ্যাটি 7, 8, 9। আচ্ছা, পরে নেক্সট কি বলেছে, দুইটি লিচু গাছের একটি থেকে 125টি এবং অন্য একটি থেকে এতটি লিচু পেড়ে ঝুড়িতে ভর্তি করতে হবে। প্রতি ঝুড়িতে যদি 200টি লিচু ধরে এমন কয়টি ঝুড়ি প্রয়োজন হবে যে লিচুগুলি অবশিষ্ট থাকবে এবং কয়টি লিচু অবশিষ্ট থাকবে। তাহলে এই দুটো যোগ করে যদি আমি 200 দিয়ে ভাগ করি তাহলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা, আচ্ছা মোট লিচু আছে 125টি। আচ্ছা মোট লিচু মানে আমরা যোগ করবো 125, 125 প্লাস 113, 1, 1, 3। তাহলে যোগ করলে 5 আর 3 8, 2 1 3 আর 2, 200 আমার 38টা লিচু আছে। একটি ঝুড়িতে লিচু ধরে সমান 200টি। তাহলে বলছি কতগুলি ঝুড়ি লাগবে এবং কটি অবশিষ্ট থাকবে। নিচে যদি ভাগ করে দিই 200 দিয়ে, তাহলে ঝুড়ি লাগবে সমান 200 দিয়ে আমার 2, 3, 8কে আমরা ভাগ করব। তাহলে 1, 200কে 200, 3, 8, 38। তাহলে এতটি একটি ঝুড়ি লাগবে এবং 38টি অবশিষ্ট থাকবে। এটা একটু ভাষা দিয়ে লিখে নেবেন এখানে। পরে অঙ্ক কি বলেছে, একটি রঙিন ঘুড়ি এত অংশ কালো এবং এত অংশ সাদা ও বাকি হলুদ রং, ঘুড়িটি কত অংশ হলুদ। আচ্ছা আমরা জানি যে যদি এইরকম অংশের অঙ্ক থাকে তাহলে সম্পূর্ণ ঘড়ি সমান এক অংশ আমরা ধরে নেব, আর এই দুটো যোগ করবো আর এক থেকে বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে ধরি সমস্ত ঘুড়ি সমান এক অংশ। ঘুড়িটি কালো রং হচ্ছে, কালো কত রং করা হয়েছে, কালো রং করা হয়েছে 0.3, 0.3, আর সাদা রং করা হয়েছে 0.2। তাহলে মোট রং করা হয়েছে 0.5, 0.5 রং করা হয়েছে। তাহলে 0.5 মানে কি 500 মানে অর্ধেকটা রং করা হয়েছে, অর্ধেক রং করতে বাকি আছে। তাহলে ঘড়িটি হলুদ রং আছে সম্পূর্ণ তো এক অংশ। তাহলে এক থেকে এই দুটো বাদ দেবো, যোগফলটা আমরা যে 1.00 থেকে 0.5 আর কিছু না মানে 0 দেবো। তাহলে এটা 0, 5 হাতে 1, 5 ও 10, 5 হাতে 1 মিলে 0। তাহলে এত অংশ হলুদ রং। বেশ, এত এত সংখ্যাটি দিয়ে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর মানে বিয়োগফল। তাহলে এটা সব থেকে এবার বড় থেকে ছোট করবে, ছোট থেকে বড় করে সাজিয়ে বিয়োগ করলে আমাদের অন্তর হয়ে যাবে। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে, এটা আমরা সাজাবো। আচ্ছা এখানে আছে বৃহত্তম অঙ্ক হবে, বৃহত্তম হবে 8, 7, 8, 7, 5, 3, 2। এটা হচ্ছে বৃহত্তম। ক্ষুদ্রতম এর অপোজিটটা হবে যে 2, 3, 5, 7, 8। এটা অন্তর বলেছে, অন্তর মানে বিয়োগফল। তাহলে বিয়োগ করে দেবো। 8 আছে, 8 4 12, হাতে 1, 8, 8 5 13, হাতে 1, 6 আছে 15, 9 15, হাতে 1, 4 3 7 আর 6, 6 2 8 এত। নেক্সট, যদি রেলের ভাড়া প্রতি কিলোমিটারের জন্য 12 পয়সা হয়, 1 কিলোমিটার যদি 12 পয়সা লাগে, তবে 105 কিমি যেতে কত পয়সা লাগবে বা ভাড়া দিতে হবে। সরাসরিটা আমরা গুণ করে দিলে পেয়ে যাব। তোর কিন্তু গুণ করলে আমরা পয়সাই বেরোবো, সেই পয়সা থেকে যখন 100 দিয়ে ভাগ করে দেবো তখন আমরা সেটা টাকাতে নিয়ে যাব। তো ওটা আমরা 1 কিমি যেতে ভাড়া লাগে 12 পয়সা, 12 পয়সা। তাহলে 150 কিমি যেতে নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে 150। তাহলে এটা গুণ করে দিই, 150, 150 গুণিত এখানে 12 করছি। তাহলে এটা কত হচ্ছে যে 15 দুগুণে 30, 300, 150 দুগুণে 300, আর এখানে 150, 0 0 5 3 8। তাহলে এত পয়সা। কিন্তু আমাদের পয়সা, এটা পয়সা রেখে দিলে হবে, না হলে আমরা টাকাতে নিয়ে যাবো। যে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা কত হবে, 1 2 18 টাকা। তাহলে কত লাগবে এটা, যে 18 টাকা ভাড়া লাগবে।
আর 100 দিয়ে ভাগ করলাম। 100 দিয়ে যখন এটা পয়সা আছে, পয়সা থেকে টাকা নিয়ে গেলাম, তখন আমরা 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য উঠে যাবে, তাহলে 18 টাকা লাগবে। আচ্ছা, অঙ্কটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাহলে এটা করে আমি শেষ করে দিচ্ছি। পরের ভিডিওর মাধ্যমে আমি বাকি অঙ্কগুলি সমাধান করে দেব। তো একটা অঙ্ক দেখে নিন 33-এ, যে শ্যামলের বয়স আজ ঠিক 9 বছর। তাহলে শ্যামলের বয়স আজ ঠিক 9 বছর। শ্যামলের বয়স দিনে হিসাব করো। আচ্ছা, 9 বছর। আচ্ছা, আমরা তো জানি যে 1 বছর সমান 365 দিন। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে 9 বছরে 2টি অধিবর্ষ পাই, নিশ্চয়ই পাবো আমরা। যে 4 বছর পর পর অধিবর্ষ, অধিবর্ষ বা লিপ ইয়ার কি, এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে যে যে বছরগুলিকে 4 দিয়ে যদি ভাগ করে মিলে যায়, তাহলে সেই বছরটি হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। আর সেই অধিবর্ষ বা লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29। মানে এমনি সাধারণত কি হয়, ফেব্রুয়ারি মাসটা 28 দিন মাস হয়, কিন্তু 4 বছর পর পর ওটা 29 দিন মাস হয়। তার জন্য বলছি আমরা 2টি অধিবর্ষ পাবো। তো সরাসরি আমরা 365 দিয়ে এটা গুণ করি 9 কে। তাহলে শ্যামলের বয়স 9 বছর সমান 9 বছর দিয়ে আমরা যদি 365 দিয়ে গুণ করে দিই, 3, 6, 5, তাহলে এটা দিনে চলে যাবে। তাহলে দিনে যদি 5, 9, 45, 5 হাত থেকে 4, 9, 6, 54, 55, 56, 57, 58, 8, 5, 9, 45, 5 হাত থেকে 8, 58, 8 হাতে কত 5, তাই এটা কত হচ্ছে 3 নং 27, 7 আর 5, 7, 5, 32, এত এত দিন হচ্ছে। কিন্তু কি আমাদেরকে বলে দিয়ে আছে যে 2টি অধিবর্ষ বা লিপ ইয়ার পাবো। এটা তো আমরা ফেব্রুয়ারি মাসে 28 দিনে হিসাব করলাম, কিন্তু 2টি অধিবর্ষ পাবো মানে আরও 2 দিন আমার এক্সট্রা যোগ হবে, তাহলে 2 যোগ করে দেবো। তাহলে এটা 5, 6, 7, 8 আর 2 আর 3, এত দিন। এখানে 1,10,100,000 মানে 3287 দিন, 3287, ঠিক এতদিন মিলে গেছে। আচ্ছা, আপনারা যদি এই পরের ভিডিওগুলি সমাধান পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।